আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের আজকে ওয়েবসাইট ডিজাইন ও HTML অধ্যায়ের কিছু টপিকস পড়াবো। এই টপিকসগুলো থিওরি আপনারা একটু ভালোভাবে শুনবেন। আমার আজকের টপিকসের ভিতরে আছে HTML এর HTTP, HTTPS, FTP, ওয়েব সার্ভার, ওয়েব আইপি অ্যাড্রেস, ডোমেইন। আরও কিছু টপিকস আমি চেষ্টা করব কভার দিতে। তাহলে আমি সবাইকে অনলাইনে ক্লাসে স্বাগতম জানিয়ে আমার ক্লাস লেকচার শুরু করতেছি। আপনারা একটু খেয়াল করে শোনেন কথাগুলো। যখন একটা ওয়েবসাইট আমরা তৈরি করি তখন দেখা যায় এটা মানে এমন একটা ফরম্যাটে তৈরি করি যেটা ওয়েবসাইটে অর্থাৎ ব্রাউজারে প্রকাশ করতে হবে, অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর অ্যাপসের মাধ্যমে প্রকাশ করতে হলে অর্থাৎ ওয়েবসাইটটা একটা কম্পিউটারে আছে, ওইখান থেকে যে কোনো একটা সিস্টেমে ওয়েবসাইটটাকে প্রকাশ করতে হবে। এখন যখন প্রকাশ করতে হবে তখন একটা প্রোটোকল প্রয়োজন। প্রোটোকল মানে হলো নিয়মনীতি, অর্থাৎ যে নিয়মনীতির উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলো প্রকাশ করা হয় সেটা হলো এই ওয়েবসাইটের প্রোটোকল। আর এখানে এইচটিটিপির ফুল মিনিং হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপির ফুল মিনিং হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ যেই প্রোটোকলের উপর ভিত্তি করে ওয়েবসাইট ডিজাইন করা হয় সেটা হলো এইচটিটিপি। সাধারণত এইচটিটিপির মাধ্যমে আমরা সাধারণত পিএইচপি, মাইস্কুয়েল এগুলো তৈরি করি এবং HTML ব্যবহৃত হয়। এইচটিটিপির ফুল মিনিং তাহলে কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ HTML-টাকে হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজটাকে প্রকাশ করা হয়, সেটা হলো HTTP। এখন কথা হলো HTTPS। এখানে HTTPS-টা আমি এভাবে বলি সবসময়। HTTP হলো হাইপারটেক্সট, HTTPS হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি। এখন অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে সিকিউরিটি সিস্টেম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অথবা সিকিউরিটি বেসড হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, একই কথা, কিন্তু এটা ফুল মিনিং ওইভাবে আপনারা পাবেন না। মনে রাখবেন কি সিকিউরিটি যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? সিকিউরিটি যুক্ত হয়েছে। তারপরে এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। হলো এফটিপি। ফাইল মানে হলো কোনো ছবি, পিডিএফ, ডকুমেন্ট, এগুলো ট্রান্সফার করতে হলে আমরা সাধারণত কি করি? এফটিপির মাধ্যমে ট্রান্সফার করি, অর্থাৎ ফাইল ট্রান্সফার করি। এই জন্য এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে এই ট্রান্সফার প্রোটোকলগুলোর ভিতরে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা জাস্ট জানতে পারি কি কি, যেমন হলো বিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। বিওআইপি অনেকে এভাবে বলে, অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ বিওআইপি। সবাইকে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য অর্থাৎ নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ক্ষমা চাচ্ছি। আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমি এটা ওভারকাম করে ফেলছি। এখন কথা হলো বিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এরকম কিছু পাবেন। বিওআইপি অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, VOICE, ভয়েস ওভার ইন্টারনেট
ইন্টারনেট প্রোটোকল। তারপরে টিসিপি আইপি থাকতে পারে, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, কন্ট্রোল প্রোটোকল। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ এরকম আরো আপনাদের অনেক কিছু থাকতে পারে, তাহলে এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এখন ওয়েব সার্চ যে কম্পিউটারে অথবা অনলাইনে যে কম্পিউটারে ওয়েবসাইট থাকে তাকে ওয়েব সার্ভার বলে। ওয়েব সার্ভার বলে। অর্থাৎ শুধু যে অনলাইনে কম্পিউটার হইতে হবে এমন কোনো কথা না, মূলত হইলো যে কোনো কম্পিউটার উপর ভিত্তি করে সকল কম্পিউটার ওই কম্পিউটারকে ব্যবহার করতে পারে, সেটা হলো সার্ভার। আর এটা যখন ইন্টারনেট ভিত্তিক হবে তখন সেটা বলা হবে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার। তাহলে আমি কি বললাম? ওয়েব সার্ভারের কথা বললাম। এখন আমি আবার একটু প্রথম থেকে রিভাইজ দিই। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো এইচটিটিপি, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো এইচটিটিপি। আর এস হলো সিকিউরিটি যদি যুক্ত করা হয় তাহলে এখানে এইচটিটিপি এস হবে, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি যদি যুক্ত হয় তাহলে এখানে এটা হচ্ছে। তারপরে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি। তারপর হলো ওয়েব সার্ভার। অনলাইনে যে কম্পিউটারে ওয়েবসাইটটা থাকে সেটাকে বলা হয় ওয়েব সার্ভার। অর্থাৎ এইগুলো হলো নর্মাল পয়েন্ট। এখন আমি আসতেছি আইপি অ্যাড্রেস, যেটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা নিয়ে তো আমি ডিটেইলস আলোচনা করব। আইপি অ্যাড্রেস। আইপি মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর ডোমেইনটা একটু পরে আলোচনা করব। ডোমেইন এবং আইপি অ্যাড্রেস দুটো নিয়ে আলোচনা করব। আমি বলতেছি কি ডোমেইনটা আইপি অ্যাড্রেস আলোচনা পরে করব। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং তো আইপি হলো ইন্টারনেট পি মানে প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা হলো পৃথিবীতে যতগুলো ইন্টারনেট ডিভাইস আছে, যতগুলো কম্পিউটার আছে, যতগুলো ল্যাপটপ আছে, যেটাতে ইন্টারনেট সংযোগ আছে, যতগুলো মোবাইল আছে ইন্টারনেট সংযোগ আছে, অর্থাৎ ইন্টারনেট সংযুক্ত ডিভাইস এবং ওয়েবসাইটগুলোকে আলাদা করার জন্য যে নাম্বারিং অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলে। আমি একটু আবার বলি। ওয়েবসাইট তারপর হলো কি ইন্টারনেট যুক্ত ডিভাইস। ইন্টারনেট যুক্ত ডিভাইস এইগুলোকে আলাদা করার জন্য যে নাম্বারিং অ্যাড্রেস ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? যে নাম্বারিং অ্যাড্রেস। নাম্বারিং অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসটা আবার একটু শুনেন। আইপি অ্যাড্রেসটা হলো পৃথিবীর সকল ওয়েবসাইট এবং কি ইন্টারনেট যুক্ত ডিভাইসগুলোকে একসাথে করা যে প্রযুক্তি তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তাকে বলা হয় কি আইপি অ্যাড্রেস। অর্থাৎ আলাদা করা যে প্রযুক্তি, একসাথে নয়, এখানে হবে আলাদা করা যে প্রযুক্তি, সেটা হলো আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি ওয়েবসাইটগুলোকে এবং ডিভাইসগুলোকে আলাদা করি। আপনি যখন আপনার মোবাইলের অ্যাবাউটে গিয়ে স্ট্যাটাসে যাবেন তখন দেখবেন আপনার মোবাইলে এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। সাপোজ 10.202 একটু বড় করে লিখি 10.202.5.103 এরকম একটা তথ্য আছে। তাহলে এটা হলো আইপি অ্যাড্রেস। এটা কি আইপি অ্যাড্রেস। তেমনি একটা ওয়েবসাইটের একটা নাম আছে। সাপোজ মনে করেন, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তারপর আমি বলতেছি, সাপোজ মনে করেন facebook.com লিখে আমরা যখন ব্রাউজারে ওপেন করি তখন অটোমেটিক্যালি ব্রাউজারে ফেসবুকটা ওপেন হয়। কিন্তু ফেসবুকের মনে করেন, আমি মানে এক্স্যাক্ট যেটা সেটা বলতেছি না, মনে করেন ফেসবুকের আইপি অ্যাড্রেস হলো 19.
5.3.2 এরকম একটা দেওয়া আছে। তাহলে এই অ্যাড্রেসের মাধ্যমে সমগ্র পৃথিবীতে এই ফেসবুকটা চালিত হচ্ছে। ফেসবুকের আইপি অ্যাড্রেস একটা না, অসংখ্য, কারণ কি তাদের সার্ভারের অনেকগুলো পয়েন্ট যুক্ত হচ্ছে। এখন এই আইপি অ্যাড্রেসটা চারটা অংশ, এজন্য 1 2 3 4 কয়টা অংশ? চারটা অংশ। আইপি অ্যাড্রেসের চারটা অংশ। দেখেন এটারও কয়টা অংশ? চারটা অংশ। তাহলে এইজন্য এটাকে বলা হয় IPv4। এইজন্য এটাকে বলা হয় IPv4। IPv4। তাহলে IPv4 সম্পর্কে আমি আপনাদের একটু ব্যাখ্যা করব। IPv4 এর আইপি অ্যাড্রেস 32 বিটের। IPv4 এর আইপি অ্যাড্রেস 32 বিটের। তাহলে IPv4 আইপি অ্যাড্রেস কয় বিটের? 32 বিটের। 32 বিট এক। তাহলে এখানে দেখতেছি 32 বিট নাই, তাহলে এটা কি দশমিকের প্রকাশ হয়েছে? কিসে প্রকাশ হয়েছে? দশমিকের প্রকাশ করা হয়েছে। কিসে? দশমিকে। আচ্ছা আমি বলতেছি, তাহলে 32 বিট থেকে যদি চারটা ভাগে ভাগ করি তাহলে 8 বিট করে, তাহলে প্রতি চারটি অক্টেট রয়েছে। কয়টি অক্টেট রয়েছে? চারটি অক্টেট রয়েছে। তাহলে IPv4 এর চারটি অক্টেট রয়েছে। কয়টা অক্টেট? চারটি অক্টেট। দেখেন এখানে 4টা দিয়ে যদি ভাগ করি, 32 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 8টা হয়, অর্থাৎ 4 8, অর্থাৎ 32 বিট। কত বিট? 32 বিট। অর্থাৎ 4টা অক্টেট আছে। কয়টা অক্টেট? 4টা। তাহলে এটা সহজে বোঝার জন্য দশমিক ব্যবহার করা হয়। দশমিক কেন ব্যবহার করা হয়? সহজে বোঝার জন্য। দশমিক দ্বারা মানুষ বুঝে, আর কম্পিউটার বুঝে কি দ্বারা? বিট দ্বারা। তাহলে এটাকে যদি আমরা 8 বিট করে ধরি তাহলে একটু দেখি, 1 2 4 8 16 32 64 128। তাহলে 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে 10 করতে হলে কি লাগবে? 8 আর 2 10। 8 আর 2 যোগ করলে 10 হয়, বাকিগুলো 0 রাখলাম। তাহলে 10 হইল এটা। এখন যদি 202 হইতে চাই, 202, তাহলে 202 আমি একটু ক্যালকুলেশন করে বের করতেছি কততে 202 হবে। আপনার 202, আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন কিভাবে বের করি। 202 থেকে 128 বাদ দিলাম, 4 3 74, তাহলে 128 হবে। পরে 64 বিয়োগ করলাম, 64 বিয়োগ করলাম, তাহলে 202 এখানে হবে 64, 10 থাকলো, তাহলে 8 আর 2 10, তাহলে বাকিগুলোতে 0। আবার একটু যোগ করি, 128 আর 2 130, 64 আর 8 72, তাহলে 102 আর 130 আর 72 হলো 202। ঠিক আছে। তারপর হলো 5, তারপর হলো 5 কে বের করি, 4 আর এক কত 5, আর বাকিগুলো 0। তারপর হলো 103, অর্থাৎ আমি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করতেছি। 64 আর 32 96, 64 আর 32 96, 96 আর 4 100, 102 103। তাহলে আমার এখানে আইপি অ্যাড্রেসটা বের হয়ে গেল। তাহলে আইপি অ্যাড্রেসটা কিভাবে বের হলো আমি একটু লিখতেছি। তাহলে 1 2 3 4টা 0 1 0 1 0 পয়েন্ট। তারপরে হলো কি 1 1 1 1 0 0 1 0 1 0 পয়েন্ট। তারপরে হলো কি 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5টা 0 1 1 0 পয়েন্ট। তারপরে হলো কি 0 2টা 1 2টা 0 3টা 1। তাহলে দেখেন 32 বিট, 8 বিট 8 বিট 8 বিট 8 বিট 32 বিট, অর্থাৎ চারটা অক্টেট, একটা অক্টেট মানে 8 বিট, একটা অক্টেট আরেকটা অক্টেট আরেকটা অক্টেট। তাহলে আমরা সহজে বোঝার জন্য কি করি,
দশমিক ব্যবহার করি। এখন কথা হলো যদি আমরা এখানে সবগুলো জিরো লিখি, যদি আমরা এখানে সবগুলো জিরো লিখি তাহলে জিরো হয়। সবগুলো জিরো লিখলে 1 2 3 4 5 6 7 8টা জিরো লিখলে জিরো হয়, 8টা 1 লিখলে 255 হয়। অর্থাৎ মোট কয়টা? 256টি। তাহলে প্রত্যেকটা অক্টেটে কয়টা সংখ্যা থাকবে? 256টি। প্রতিটি অক্টেটে 256টি সংখ্যা থাকবে। প্রতি অক্টেট আলাদা করা হয় ডট চিহ্ন দ্বারা। কি চিহ্ন দ্বারা? ডট চিহ্ন দ্বারা। প্রতি অক্টেটকে আলাদা করা হয় ডট চিহ্ন দ্বারা। তাহলে প্রতি অক্টেটে থাকে কত? প্রতি অক্টেটে 0 থেকে 255 অর্থাৎ 256টি সংখ্যা থাকে। 256টি সংখ্যা থাকে। এর মধ্যে জিরো, সবগুলো জিরো এবং 255 এই দুইটা জিরো হইল 255 হইল ডিফল্ট গেটওয়ে আর জিরো হলো নেটওয়ার্ক, এর জন্য ব্যবহৃত হয়। কেমন ডিফল্ট গেটওয়ে? কেমন? সাপোজ 255.0.0.0 এটা একটা ডিফল্ট গেটওয়ে। 255.255.0.0 এটা একটা গেটওয়ে। 255.255.255.0 এটা একটা গেটওয়ে। অর্থাৎ এখানে গেটওয়ের উপরে ভিত্তি করে তিনটা ক্লাসে ভাগ করা হয়, ক্লাস A, ক্লাস B, ক্লাস C। ক্লাস A, ক্লাস B, ক্লাস C। এটা হলো ক্লাস A ক্লাস, এটা ক্লাস B, এটা ক্লাস C। যদি আপনি ডিফল্ট গেটওয়ের উপর ভিত্তি করেন তাহলে এটা এভাবে ভাগ করা হয়। তারপরে এরপর যদি আপনি আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করেন তাহলে আরেকটা ভাবে ভাগ করা আছে। জাস্ট আপনাদের ওইটা সম্পর্কে কত ডিটেইলস নাই, তারপরে আমি একটু বলার চেষ্টা করব। আরেকটা কথা হলো এখানে 0 দিয়ে 10 দিয়ে যেটা শুরু হয়, সেটা তারপরে 172, তারপরে হলো 192, সাধারণত 10 আর 192 এবং 172 এগুলোকে বলা হয় লোকাল আইপি। অর্থাৎ আপনি যখন একটা রাউটার আনবেন, এনে যখন আইপি অ্যাড্রেস তৈরি করবেন তখন দেখবেন আপনার বাসার যে রাউটারটা আছে অথবা ওয়াইফাই মডেমটা আছে তার আইপি অ্যাড্রেস 192.168.0.1 থেকে শুরু হয়েছে, 2 3 এভাবে শুরু হয়েছে। অর্থাৎ তাহলে এইগুলো হলো কি লোকাল আইপি, এগুলো কি লোকাল আইপি। আর 10 দিয়ে শুরু হয় কোনগুলো? যেমন মনে করেন গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, এইগুলো কি করছে? তাদের তথ্যগুলোকে একসাথে নিয়ে আসছে। নিয়ে আসার পরে একটা টাওয়ারে একটা রিয়েল আইপি দিয়ে দিয়েছে। অর্থাৎ এইগুলোর বাইরে ডিফল্ট গেটওয়ে, নেটওয়ার্ক এবং লোকাল আইপি বাইরে যা থাকবে সবগুলো কি রিয়েল আইপি। রিয়েল আইপি বলতে কি একটা ওয়েবসাইটকে আলাদা করে অথবা একটা আইপি অ্যাড্রেস ক্রয়কৃত লোককে আলাদা করে, এই দুটো হলো রিয়েল আইপি। এখন তাহলে রিয়েল আইপি কে আলাদা করতেছে? এখানে রিয়েল আইপির মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট অথবা কম্পিউটার যে কোনো তথ্যগুলো দেখতে পাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই আইপি গুলো 255 করে যদি হয়, 255 অর্থাৎ 256 করে যদি গুণ হয়, তাহলে এতগুলো ডিভাইস, 4টা 256 গুণ করলে 256 ইন্টু 256 ইন্টু 256 ইন্টু 256 এতগুলো ডিভাইস পৃথিবীতে একসাথে সংযোগ করা সম্ভব হয়েছে। এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টে 0.255 বাদ যদি তাহলে কত করে হচ্ছে? 254 করে হচ্ছে। ধরলাম 254 করে আমার গুণ হলো। অর্থাৎ এট এ টাইম এতগুলো ডিভাইস পৃথিবীতে অ্যাক্টিভ থাকতে পারবে, ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এখন লোকাল আইপি এরকম হইতে পারে, লোকাল আইপি আপনি যেভাবে হিসাব করেন এটাই হবে। এখন এইটা দেখা গেছে পৃথিবীতে একটা কভারেজ এরিয়া দেওয়ার পরে আর এটা দ্বারা নেটওয়ার্ক চালানো সম্ভব হচ্ছে না। সেজন্য এটার বিপরীতে আরেক ধরনের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, সেটার নাম হলো IPv4।
IPv6, তার নাম হলো IPv6। এটাকে অনেকে বলে IPVNG, অর্থাৎ নেক্সট জেনারেশন। এটা আইপি অ্যাড্রেস হলো 128 বিটের। 128 বিটের সহজে বোঝার জন্য হেক্সা ব্যবহার করা হয়, হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়। সহজে বোঝার জন্য কি ব্যবহার করা হয়? হেক্সাডেসিমেল। এটা প্রত্যেকটা পয়েন্টকে আলাদা করা হয় কোলন দ্বারা। কি দ্বারা? কোলন দ্বারা। প্রত্যেক পয়েন্টে 16 বিট করে থাকে, 16 বিট করে পয়েন্ট থাকে। 16 বিট করে যদি পয়েন্ট থাকে তাহলে 128 এ দেখবে 8টা হয়, 8টি থাকে। অর্থাৎ হেক্সা পয়েন্টের মাধ্যমে দেখা গেছে এখন 16 বিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্রত্যেকটা পয়েন্টে এতগুলো বিট থাকে। অর্থাৎ 8টা ভাগে ভাগ করা হয়। এইভাবে সাধারণত এটা বের করা হয়। এখন এই IPv6 সম্পর্কে বিভিন্ন বই এত কিছু লেখা আছে। আবার আরেকটা কথা বলি, ক্লাস নিয়ে একটু কথা বলি। ক্লাস ওয়াইজ যে আইপি অ্যাড্রেসগুলো ভাগ করেছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। অর্থাৎ ডি কে মাল্টিকাস্টিং অ্যাড্রেস এবং ই কে রিজার্ভ অ্যাড্রেস হিসেবে ভবিষ্যতের জন্য ব্যবহার করে রাখা হয়েছে। অর্থাৎ মাল্টিকাস্টিং এবং রিজার্ভ অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়েছে। মাল্টিকাস্টিং এর জন্য 3টা 10, রিজার্ভ অ্যাড্রেসের জন্য 4টা 10 এইভাবে রাখা হয়েছে। অর্থাৎ মাল্টিকাস্টিং এবং রিজার্ভ অ্যাড্রেসের উপর ভিত্তি করেও রাখা হয়েছে। আমি আইপি অ্যাড্রেস সম্পর্কে অনেকগুলো কথা বললাম। আপনারা আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু ভালোভাবে শুনবেন, আপনাদের বইয়ের সাথে ম্যাচিং করবেন, তাহলে ভালো হবে। এখন আমি আসতেছি, আমি একটু আইপি অ্যাড্রেসের কোনো কোশ্চেন নিয়ে নিই। কোশ্চেনগুলোর ভিতরে কি কি বলা যাচ্ছে। আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসের কোচিং হইতে মানে কোশ্চেন হইতে পারে কি, যেমন IPv4টা কেন আমরা বাদ দিলাম, এরকম কোশ্চেন আসতে পারে। IPv4 এ হলো 32 বিটের, অর্থাৎ 254টি করে পোর্শন ব্যবহার করা যায়, মনে করেন 10 কোটি। কিন্তু এমন হলো এত টাইমে যদি 10 কোটির উপরে লোক ইন্টারনেট ব্যবহার করে, তখন আমার এই IPv4 দেওয়া সম্ভব না। সেজন্য আমাদেরকে IPv6 এ আবির্ভাব হয়েছে। অর্থাৎ IPv6 এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। আমি একটু মানে কাছাকাছি একটা মান বের করার চেষ্টা করতেছি। 1.1 প্রায় 50 কোটি লোক একটা টাইমে IPv4 এর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে। আর তাহলে IPv6 এ আরো বেশি হবে, আরো অনেক বেশি হবে। তাহলে আমি আইপি অ্যাড্রেস সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আমি আইপি মানে ডোমেইন নেম নিয়ে কথা বলি। ডোমেইন, ওয়েবসাইটের অদ্বিতীয় নামকে ডোমেইন বলা হয়। ওয়েবসাইটের অদ্বিতীয় নামকে বলা হয় কি? অদ্বিতীয় নাম। আমরা এখন বলতে পারি কি? অদ্বিতীয় নাম। এখন এটার সাথে সংযোগ করতে পারি কি কি? ওয়েবসাইটের অদ্বিতীয় আলফা নিউমেরিক অদ্বিতীয় আলফা নিউমেরিক নামকে ডোমেইন বলা হয়। আলফা নিউমেরিক নাম কেন? সাপোজ মনে করেন আপনি ফেসবুক লিখলেন, .com লিখলেন, তাহলে এটা হলো। আপনি মনে করে লিখলেন আইসিটি শিক্ষা, ICT 24 এডুকেশন .org এরকম একটা আছে। তাহলে এখানে কি নাম্বারও আছে, অক্ষর আছে, তাহলে কি আলফা নিউমেরিক আছে। আবার মাঝে মধ্যে দেখবেন 1 2 3 4 5.com নামেও ওয়েবসাইট থাকতে পারে, তাহলে নাম্বারও থাকতে পারে। তাহলে আইপি অ্যাড্রেস ডোমেইনটা কি? ডোমেইনটা হলো ওয়েবসাইটের অদ্বিতীয় আলফা নিউমেরিক নামকে বলা হয় কি?
ডোমেন। সেটা অদ্বিতীয় আলফানিউমেরিক নামকে ডোমেন বলে। যেমন আমি এটা তিনটা উদাহরণ দিয়ে দিলাম, এই তিনটা নামকে ডোমেন বলতে পারে। এখন কথা হলো, সাপোজ আমি মনে করলাম লিখলাম facebook.com, এখানে আমরা ফেস ড্যাশ চিহ্ন দিয়ে book.com নিতে পারি, আবার facebook.net নিতে পারি, তারপরে facebook.org নিতে পারি। কিন্তু কখনো facebook.com নামে আরেকটা ডোমেন নিতে পারবো না। অর্থাৎ এখানে প্রত্যেকটা আলাদা, এই জন্য এটাকে বলা হয় কি অদ্বিতীয়। অদ্বিতীয়। এখন আমি আরেকটা জিনিস লিখি, facebook.com, আমার আরেকটা জিনিস লিখতেছি teachers.gov.bd এরকম লিখলাম, অথবা teachers.edu.bd এরকম লিখলাম, অথবা teletalk.com.bd লিখলাম, যাই হোক। এখন দেখেন এইটুকুকে বলা হয় ডোমেন, এটুকুকে বলা হয় কি ডোমেন নেম। এটুকুকে বলা হয় ডোমেন নেম, আর এইটুকুকে বলা হয় ডোমেন টাইপ। এখন আপনাদের পরীক্ষা মাঝে মধ্যে আছে ডোমেন নেম কাকে বলে, তখন আপনারা লিখবেন ওয়েবসাইটের অদ্বিতীয় নামকে ডোমেন নেম বলে। এখন ডোমেন নেম দিয়ে ডোমেন বোঝানো হচ্ছে, কিন্তু ডোমেন নেম হচ্ছে ডোমেনের অংশ, অর্থাৎ ডোমেনের যে নামটা আর টাইপটা আর উপর ভিত্তি করে ডোমেন নেম দুই ধরনের হয়। একটা হলো টিএলডি, টাইপের উপরে ভিত্তি করে ডোমেন নেম দুই ধরনের হয়। একটা হলো টিএলডি অর্থাৎ টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন কোনগুলো? সাপোজ যে সকল ডোমেনের নামের পরে .com থাকলো, অর্থাৎ কমার্শিয়াল অর্জন থাকলো, অথবা .org থাকলো, অথবা .net থাকলো, অথবা .info থাকলো, অথবা .biz থাকলো, অথবা .mil থাকলো, এইরকম যদি থাকে সেটাকে বলা হয় কি টপ লেভেল ডোমেন। তাহলে facebook.com কে একটা টপ লেভেল ডোমেন। তারপরে এখানে আরো অনেক কিছু থাকতে পারে। তারপরে হলো 2 নম্বর CCTLD, এটাকে আমরা বলি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। এখানে যখন আমি কথা বলবো তখন আপনাদের একটু খেয়াল করে রাখতে হবে, সেটা হলো টিএলডি মাস্ট বি থাকবে, টিএলডি সাথে যুক্ত হবে সিসি। কিভাবে যুক্ত হয়? ডট দিয়ে। যেমন টিএলডি গুলো কি কি আসতে পারে? .com, .org, .info, .net, এরকম আরো আসতে পারে। এর সাথে যুক্ত হবে যেমন বিডি মানে বাংলাদেশ, আইএন ইন্ডিয়া, পিকে পাকিস্তান, বিআর ব্রাজিল, এআরজি আর্জেন্টিনা, সিএ কানাডা, এএফজি আফগানিস্তান, অর্থাৎ দেশের নাম যুক্ত থাকবে। অর্থাৎ কেমন হইতে পারে? একটা নামের পরে ডোমেন নেমের পরে ডোমেন নেম লেখার পরে আমাদের com.bd হইতে পারে, অর্থাৎ বাংলাদেশের কমার্শিয়াল, অথবা কি হইতে পারে .gov.bd হইতে পারে, .edu.bd হইতে পারে। অর্থাৎ এটা হলো কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। অর্থাৎ ডোমেন এবং আইপি অ্যাড্রেস দুটোই টোটালি ভিন্ন, কিন্তু ডোমেনের সাধারণত আমরা সহজে বুঝতে পারি নামগুলো দ্বারা, আইপি অ্যাড্রেস সহজে বুঝতে পারি না। কম্পিউটার কিন্তু ডোমেন বোঝে না, বোঝে হলো আইপি অ্যাড্রেস। কম্পিউটার বোঝে কি? আইপি অ্যাড্রেস। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসকে সহজে বোঝার জন্য যে নাম ব্যবহার করা হয় তার নাম হলো ডোমেন। আইপি অ্যাড্রেসকে সহজে বোঝার জন্য যে নাম ব্যবহার করা হয় তার নাম হলো ডোমেন। তাহলে আইপি অ্যাড্রেসকে আমরা সহজে যখন বুঝতে চাবো তখন যে নাম ব্যবহার করব সেটা হলো কি? ডোমেন। সেটা হলো
ডোমেইন। তাহলে আমি এখন বললাম কি আইপি অ্যাড্রেসকে সহজে বোঝার জন্য যে নাম ব্যবহার করব সেটা হলো ডোমেইন, সেটা হলো ডোমেইন। আমি এখন আপনাদেরকে আপনার আজকের যে টপিকগুলো আছে সেগুলো একটু আবার আলোচনা করার চেষ্টা করতেছি। পাশাপাশি আরো কিছু জিনিস আছে এখানে, সেগুলো চেষ্টা করব বলতে। সরি, আমরা যখন এটা পড়বো তখন কিছু জিনিস আমাদের সামনে আসবে, যেমন ICANN, এই ফুল মিনিংটা সামনে আসবে। এটা ফুল মিনিংটা হলো ইন্টারন্যাশনাল ইন্টারনেট কর্পোরেশন, ইন্টারনেট কর্পোরেশন ফর assigned number names and নাম্বার। এটা হলো এটা ফুল মিনিং, এটা মাঝে মধ্যে আপনাদের এমসিকিউ তে আসে। তারপরে হলো আমাদের একটা জিনিস পাবো ইউআরএল। ইউআরএল ফুল মিনিং হলো ইউনি from resource locator। এখন এই ইউনিফর্মের জায়গায় অনেকে ইউনিভার্সাল রিসোর্স লোকেটরও বলে। কি বলে? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তাহলে ইউআরএল ফুল মিনিং কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আবার এই ডোমেইনকে ইউআরএল বলে, এই ডোমেইনকে আমরা অনেকে ওয়েব অ্যাড্রেসও বলি, ওয়েব অ্যাড্রেস ও বলি। আমি এই দুটো টপিক ইউআরএল এবং ওয়েব অ্যাড্রেস সামনে দিয়ে আমি দেখাবো। তাহলে আজকে আমি চেষ্টা করতেছি আমার এতটুকুই রাখতে। দেখি আপনাদের কমেন্ট সেকশন, অর্থাৎ আপনাদের মন্তব্য সেকশনে কি আছে। অর্থাৎ যেহেতু এটা অনলাইনে ক্লাস চলতেছে সেজন্য আমি আপনাদের মন্তব্য সেকশনগুলো চেক করব। চেক করে আমি কোনো মন্তব্য অথবা কমেন্ট থাকলে সেটা উত্তর দিব। আপনারা এখন কোনো মন্তব্য অথবা কমেন্ট অথবা কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। আমি দেখতেছি ওই রকম কোনো কমেন্ট আসতেছে না। তাহলে আমি আমার যে পয়েন্টগুলো আছে সেইগুলো একটু আবার রিভিউ করি। কি কি পড়াইছি আজকে সেটা আবার একটু রিভিউ করি। আমি এখানে লিখি কি কি আমি আজকে কভার দিয়েছি, সেই পয়েন্টগুলো লিখতেছি আমি একটু। তাহলে আমি আজকে কভার দিয়েছি কি? সর্বপ্রথম কভার দিয়েছি এইচটিটিপি, পরে এইচটিটিপির সাথে এইচটিটিপিএস, এফটিপি, এর সাথে কিছু বোনাস দিয়ে দিছি। তারপর হইল ওয়েব সার্ভার, এর পাশাপাশি পড়েছি আইপি অ্যাড্রেস আর ডোমেইন। ডোমেইনের কিছু দিয়ে দিয়েছি। আইপি অ্যাড্রেসের ভিতরে কিছু টপিকস পড়েছি, সেটা হলো IPv4 আর IPv6। ডোমেইনের কিছু জিনিস পড়াইছি, সেগুলো আমার এখানে লেখা হলো। অর্থাৎ আজকের টপিকস, অর্থাৎ টুরের টপিকসগুলো এইগুলোই ছিল। তাহলে আমি মোটামুটি আপনাদেরকে আজকে ক্লাস এতটুকুই রাখলাম। অর্থাৎ আমি চেষ্টা করেছি আপনাদের তথ্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে ক্লাস এতটুকুই। সবার সুস্থতা কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি, জানি
আবার পুনরায় রিকভারি হতে পারি। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্বাস্থ্য দান করেন, আপনাদের ক্লাস নিয়মিত নিতে পারি। তাহলে আজকের টপিকস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনাদের যদি এরপরও কোনো কোশ্চেন থাকে আমাকে আপনার যদি এরপরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, তাহলে আপনারা ওইখান থেকেও আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের কমেন্ট ওইখানেও করতে পারবেন, আমি আপনাদের ফেসবুকে যে গ্রুপটা আছে এখান থেকেও কমেন্ট করতে পারবেন, আমি উত্তর দিয়ে দিব। তাহলে আজকের ক্লাসে এতটুকুই আমি রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।